নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12। মধুবন্তীর সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। ঋষিকেশ, আজ শুরুতেই যে খবরে নজর রাখবো আরো 12তে, তা হলো আধার বাতিল নিয়ে নির্বাচন কমিশনের তৃণমূল, জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ 5 জন তৃণমূল সাংসদ। একদমই আমরা দেখেছি যে আধার কার্ড বাতিল নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে কি ধরনের শোরগোল পড়ে গিয়েছিল। একের পর এক মানুষ তারা বলছিলেন যে এই আধার কার্ড বাতিলের হঠাৎ করে চিঠি পাওয়ার পরে পরে তারা আতান্তরে পড়ে গিয়েছেন। ব্যাংক সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন। যে সমস্ত সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা তারা পাচ্ছিলেন সেই সমস্ত সামাজিক প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে। তারা আতান্তরে ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বক্তব্য বা এই বিষয়টি পৌঁছলে তিনি দ্রুত পদক্ষেপ করার সিদ্ধান্ত জানান। মধুবন্তী এবং ঋষিকেশ, আমাদের মনে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিধানসভাতেও এই নিয়ে প্রশ্ন তোলেন এবং তিনি যেটা বলেন যে বিকল্প কোনো পথ তিনি খুঁজে দেবেন, বিকল্প ব্যবস্থা করবেন এবং যাতে যে সমস্ত সরকারি পরিষেবা আছে আধার বাতিলের জন্য তা সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন, পরিষেবা পান, সেই ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে। একদমই। মধুবন্তী, দেবজ্যোতি ঘোষ রয়েছে আমার সঙ্গে টেলিফোনে আমাদের সঙ্গে। দেবজ্যোতি, এই যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল সাংসদ, কারা কারা থাকবেন, কি তাদের দাবি মূলত? যে প্রায় 2,13,000 আধার কার্ড বাতিল হয়েছিল এবং সেখানেও কিন্তু বেশ কিছু আধার কার্ডকে আবার সচল করা হয়েছিল, কিন্তু অধিকাংশ আধার কার্ড এখনো পর্যন্ত সচল হয়নি। সেই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের প্রতিনিধি দল। সেখানে সুখেন্দু শেখর রায়, প্রতিমা মণ্ডল, দোলা সেন, সাকেত গোখলে এবং আরো একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ, তারা কিন্তু বিকেল 3টের সময় জাতীয় নির্বাচন কমিশনের কাছে যাবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নির্বাচন কমিশনের কাছে তারা এই অভিযোগ জানাবেন যে কি কারণে এই আধার বাতিল হয়েছে। অর্থাৎ রাজ্যের যে সীমান্তবর্তী জেলাগুলি রয়েছে সেখানেই কিন্তু এই 2,13,000 আধার কার্ড বাতিল হয়েছিল। তার মধ্যে প্রায় 65,000 আধার কার্ডকে পুনরায় সচল করা হলেও অধিকাংশ আধার কার্ড এখনো পর্যন্ত সচল হয়নি। তা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জানাতে আজকে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন এই 5 জন সাংসদ। ইতিমধ্যেই তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সওয়াল করেছেন এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন এবং সেই মতোই আজকে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যে কিন্তু এই প্রক্রিয়া চালু করেছে এবং তার কি কারণে তাদের এই আধার কার্ড বাতিলের নোটিশ আসছে বা চিঠি আসছে তা নিয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছে রাজ্য প্রশাসন এবং সেই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই 5 সদস্যের প্রতিনিধি দল আজকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে যাবেন এবং অভিযোগ জানাবেন। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। একদমই যেমনটা ঋষিকেশ আমরা জানতে পাচ্ছি যে এই যে ডেপুটেশন জমা দেওয়া হবে দ্বারস্থ 5 জন তৃণমূল সাংসদ, এই আধার বাতিলকে নিয়ে তাদের যে আবেদন অবশ্যই গৃহীত হবে কিনা সেদিকে আমাদের নজর থাকছে। আর এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালীর আপডেট, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এবার শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ, তার বিরুদ্ধে এফআইআর গ্রামবাসীদের। সন্দেশখালী থানায় এই এফআইআর দায়ের করা হয়েছে। এই শেখ সিরাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, জমি দখল সহ একাধিক অভিযোগে সোচ্চার হয়েছেন গ্রামবাসীরা। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ, আমরা দেখেছিলাম যে তাকে গ্রামবাসীরা তারাও করেছিল এবং তার বিরুদ্ধে এবার সন্দেশখালী থানাতে এফআইআর করেছেন গ্রামবাসীরা। অভিযোগ যে তিনিও এই যে শেখ শাহজাহান তিনি যে সাম্রাজ্য করে তুলেছিলেন এবং তিনি যেভাবে সেখানকার মানুষের সাধারণ মানুষকে অত্যাচার করতেন, জমি কেড়ে নেওয়া সহ একাধিক অভিযোগ কিন্তু তার ভাইয়ের বিরুদ্ধেও করছেন এলাকার মানুষজন। মধুবন্তী, একদমই। আলমগীর, শেখ শাহজাহানের আরেক ভাই, তাকে যেমন তারা করে গ্রামবাসীরা, পাশাপাশি এই যে সিরাজ উদ্দিন সিরাজ, তার যে ভেড়ি, সেখানে যে আলাঘর, দুবারই আমরা দেখেছি পরপর 2 দিন কিন্তু এই আলাঘরে আগুন লাগিয়ে দেয়। ক্ষোভের আগুন একেবারে জ্বলে ওঠে, গ্রামবাসীরা ক্ষোভ উগরে দেন তার আলাঘরে আগুন লাগিয়ে এবং তারপর তার বিরুদ্ধে এই গ্রামবাসীরাই এফআইআর করেছেন একাধিক অভিযোগ নিয়ে। কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, শেখ শাহজাহান তো আজ 53 দিন হয়ে গেছে অধরা, এরপর যুক্ত হলেন আরো একজন, তিনিও কিন্তু বেপাত্তা, ভাই, মেজো ভাই শেখ শাহজাহানের সিরাজ। কি খবর রয়েছে? তার বিরুদ্ধে তো এফআইআর করা হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে।
দেখো একেবারে এই শেখ সিরাজ হচ্ছে শেখ শাহজাহানের ভাই, যে এখানকার কক ডাক্তার। যা অভিযোগ হচ্ছিল তুমি দেখেছো সন্দেশখালী ব্লকের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের যেভাবে আন্দোলন সংগঠিত হয়েছিল, পাত্রপাড়া থেকে শুরু করে বেশ কয়েকটি পাড়া। তারপর সেই আন্দোলনের আজ কিন্তু গিয়ে পড়ে বেরমুজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিশেষ করে কাছারিপাড়া, বটতলা এবং কাঠপোল, হালদারগিরি এবং আড়িপাড়ায় গিয়ে সেই আন্দোলন ঝাঁজ করে। বারবার এই অভিযোগটা আসছিল এই শেখ সিরাজ অঞ্চল সভাপতি অর্থাৎ বেরমুজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, পাশাপাশি অজিত মাইতি। এই শেখ সিরাজের বিরুদ্ধে যে মূলত অভিযোগ তুমি জানো, 23 তারিখে তার আলাঘরে আগুন লাগা হয়, তার জমি, তার বিরুদ্ধে যে মূলত অভিযোগ গ্রামবাসীদের যে বেআইনিভাবে জমি দখল করে সেখানে মেচোগিরি চাষ করা, মুনাফা অর্জন করা এবং নিজের টাকা আত্মসত্ত্বার করা, একাধিক অভিযোগ ছিল গ্রামবাসীদের। সেই জমি দখলের অভিযোগ রয়েছে এই শেখ সিরাজের বিরুদ্ধে এবং একে প্রতিবাদ করতে গেলে গ্রামবাসীদের সামনে বিরাট ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করা হতো, যার কারণে উত্তাল হয়েছে সন্দেশখালী বেরমুজুর অঞ্চল। পাশাপাশি বারবার এই শেখ সিরাজের নামটা উঠে আসছিল। এই শেখ সিরাজ হচ্ছে শেখ শাহজাহানের একদা এখন ঘনিষ্ঠ সেজ ভাই, অর্থাৎ সে পেশায় একজন কক ডাক্তার, এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে এবং অন্তরালে এখনো তুমি জানো শেখ শাহজাহান 53 দিন চলে গেছে, সে এখনো অন্তরালে রয়েছে। কিন্তু শেখ সিরাজের বিরুদ্ধে নতুন করে গ্রামবাসীরা কিন্তু তার এফআইআর করেছে, অর্থাৎ সন্দেশখালী থানায়। তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ রয়েছে, সে অভিযোগ হচ্ছে বেআইনিভাবে জমি দখল করা, জমিতে মাছ চাষ করা এবং মেচোগিরি দখল করে বিভিন্ন মুনাফা অর্জন করা এবং প্রতিবাদ করতে গেলে ভয় দেখানো, একাধিক অভিযোগ ছিল। কিন্তু ইতিমধ্যে গ্রামবাসীরা তারা অভিযোগ করেছে, সব মিলিয়ে গোটা প্রক্রিয়া কিন্তু সন্দেশখালী তারা নড়ে চড়ে বসেছে। সব মিলিয়ে ইতিমধ্যে এই শেখ সিরাজকে নিয়ে গত কয়েকদিন কিন্তু উত্তাল ছিল বেরমুজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। বিভিন্ন সময় তারা গ্রামবাসীদের বিক্ষোভ দেখিয়েছে, আন্দোলন সংগঠিত করেছে, প্লাকার্ড কখনো ফেস্টন, ঝাঁটা কখনো কখনো লাঠি নিয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ। এই এক পথ অর্থাৎ অঞ্চল সভাপতি, তাকে যখন সরিয়ে দেওয়া হলো, নতুন করে অজিত মাইতিকে অঞ্চল সভাপতি করা হলো, তার বিরুদ্ধেও কিন্তু একটা ক্ষোভ উঠে এলো। একদমই সঞ্জিত, এই জায়গাতে এই যে অজিত মাইতিকে, সঞ্জিত তোমার সঙ্গে ঋষিকেশ হয়েছে, এই যে অজিত মাইতিকে সরিয়ে দিয়ে সেখানে হলধর আড়িকে সেখানে এলাকার কনভেনার করা হলো, অঞ্চল কনভেনার করা হলো। এবার তার বিরুদ্ধে গ্রামবাসীরা ক্ষিপ্ত, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন এই হলধর আড়ির বিরুদ্ধে। দেখো হলধর হারিয়া একদম পুরনো তৃণমূল কংগ্রেসের একদা, কিন্তু সে দলের ভারসাম্য থেকে যে কিন্তু অনেকটা দূরে ছিল, নিষ্ক্রিয় ছিল। অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে সে হলধর হারি অনেকটা নিষ্ক্রিয় ছিল। গতকালকে যখন পার্থ ভৌমিক এবং দমকলমন্ত্রী সুজিত বসু যখন ঘোষণা করা হয় যে হলধর হারিকে নতুন করে কনভেনার করা হলো বেরমুজুর 1 গ্রাম পঞ্চায়েতের, 12 ঘন্টার মধ্যে তার বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তার আগুন লাগিয়ে দেওয়া হয়, ধানের গোলে একাধিক ধানের গোলে আগুন লাগানো হয়, তার ফসল কেটে নেওয়া হয়, জমির বিভিন্ন ফসল শীতকালীন সবজি কেটে নিয়ে লুটপাট করে পালিয়ে যায়, এমনকি জলের পাইপলাইন পর্যন্ত কেটে দেওয়া হয়। আজকে সকালবেলা যখন আমরা হলধর হারির সঙ্গে কথা বলছিলাম, তিনি একবার জানাচ্ছিলেন যে আমি দলের একনিষ্ঠ কর্মী ছিল, এখানে সংগঠন বলতে আমার দায়িত্ব দিয়েছিল, কিন্তু গ্রামবাসীরা কেন আমার ওপর টার্গেট নিল? তাহলে কি তৃণমূল কংগ্রেসের ওপর টার্গেট করছে ওখানকার বিরোধী কোনো বিরোধী রাজনৈতিক দলের উপরে কিন্তু তিনি আঙুল তুলে দিয়েছেন এবং তিনি প্রকাশ্যে বলেছেন যে বিজেপি এই পরিকল্পনা করে এখানে আন্দোলনকে জিয়ে রাখতে চাইছে। আবার বিজেপির নেতৃত্ব তারা দাবি করছেন এটা স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন, মানুষের জমির আন্দোলন, এটাও দাবি করছেন। কিন্তু হলধর হারি কিন্তু নতুন মুখ, একেবারে তোমাকে একটু বিরত করছি, একটা বিষয় জানতে চাইবো। এই যে নবনিযুক্ত অঞ্চল সভাপতি হলধর আড়ি, সদ্য নিযুক্ত তিনি, এবং তারপরেই তার খড়ের গাদায় গতকাল রাতে এইভাবে আগুন ধরিয়ে দেওয়া হলো। যাদের বিরুদ্ধে অভিযোগ, গ্রামবাসীরা ঠিক কি বলছেন? তারা তো এক্ষেত্রেও ক্ষোভে ফুঁসছেন, অনেক অভিযোগ রয়েছে। ঠিক কি অভিযোগ এই হলধর আড়ির বিরুদ্ধে? দেখো টার্গেট বেরমুজুর অঞ্চলে শাসক দলের নেতা কর্মী সমর্থকরা। গতকালকে তুমি দিনভর দেখেছো যেভাবে অজিত মাইতিকে ঘেরাও করে 4.5 ঘন্টা করে বাড়িতে আটকে রাখা, তারপর পুলিশ এসে তাকে উদ্ধার করা, তারপরে গ্রেপ্তার। পাশাপাশি এই হলধর হারির বিরুদ্ধে যে অভিযোগটা হচ্ছে, সে এলাকায় বিভিন্নভাবে গ্রামবাসীদের কাছে কাটমানি নিত, অর্থাৎ সেই গ্রামের একটা মুনাফা অর্জন করত। সেই কাটমানি নেওয়ার অভিযোগেই কিন্তু গ্রামবাসীরা বারবার সেটা জানাচ্ছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন। ইতিমধ্যে তুমি জানো এখানে বিরাট সেখানে মিছিল বিক্ষোভ করছেন হলধর। সঞ্জিত, অজিত মাইতির পর হলধর আড়ি তিনি কি কিছুটা আতঙ্কে রয়েছেন? পুলিশি নিরাপত্তা চাইবেন? কারণ গতকাল যে ঘটনা ঘটেছে অজিত মাইতির সঙ্গে, হলধর আড়ি তিনি কি পুলিশি নিরাপত্তা চাইছেন? একেবারে দেখো রাজ্যের স্বয়ং ডিআইজি রয়েছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা দক্ষিণবঙ্গ সুপ্রিম সরকার নিজে তদারকি করছে, দুধে অফিসাররা রয়েছেন। অর্থাৎ হলধর মাইতির বাড়ি ইতিমধ্যে কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে। আতঙ্ক তো একটা থাকবেই। একের পর টার্গেট শিবপ্রসাদ হাসদা,
উত্তম সর্দার, অজিত মাইতি গ্রেপ্তার। এবার টার্গেট হলধর মাইতির বাড়ির গোলায় আগুন লাগিয়ে দেওয়া হলো, তার জমির ফসল কেটে নেওয়া হলো, পাইপলাইন কেটে দেওয়া হলো। একদমই অজিত সঞ্জিত, মাইতির পরবর্তী সময় কি হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ সঞ্জিত, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। এবার যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম ঋষিকেশ, উত্তম সর্দার, শিবু হাজরা, তারপর এবার গ্রেফতার অজিত মাইতি, সন্দেশখালীতে গ্রেফতার তৃণমূল নেতা অজিত মাইতি, রাতে আটক করা হয় আমরা দেখেছি, মিনাকা থানায় তাকে আনা হয় এবং গতকালের ঘটনাও দিনভর কি হয়েছে আমরা দেখেছি এবং শেষ পর্যন্ত আজ সকালে তাকে গ্রেফতার করা হলো। একদমই, এই অজিত মাইতিকে এই মধুবন্তী গতকাল দেখা গিয়েছিল যে তিনি ভয় পেয়ে মহিলাদের তাড়া খেয়ে তিনি এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ঢুকে পড়েন, আশ্রয় নেন সেখানে, 4.5 ঘন্টা সেখানে তিনি ছিলেন। এরপর তাকে পুলিশ উদ্ধার করে আটক করে রাতেই মিনাকা থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছে। আজকে তাকে আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। আর এই মিনাকা থানার সামনেই রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য, কথা বলবো সত্য সুন্দরের সঙ্গে। সত্য, এই অজিত মাইতির বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে, কি কোন কোন ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং কখন তাকে আদালতে নিয়ে যাওয়া হবে? দেখো, অজিত মাইতির বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে এবং সেই অভিযোগের মধ্যে একদিকে যেরকম প্রতারণা রয়েছে, লুটপাট রয়েছে, বাড়িঘরদোর ভাঙচুর রয়েছে, দোকান ভাঙচুর রয়েছে, এমনকি ভয় দেখিয়ে জমি দখল করা, এরকমটাও কিন্তু অভিযোগ রয়েছে। যখন অজিত মাইতিকে তৃণমূল কংগ্রেসের তরফে অঞ্চল সভাপতি করা হয় তারপর থেকে কিন্তু এলাকার বাসিন্দাদের মধ্যে একটা ক্ষোভ দানা বাঁধে এবং কি কারণে দানা বাঁধে, যে মানুষের বিরুদ্ধে, যে অজিত মাইতির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সেই মানুষকে কিভাবে এই পদে বসানো হয়। তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখা যায় যে তাকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। গতকাল দিনভর অর্থাৎ রবিবার দিন আমরা দেখেছি যে বেরমজুর এলাকার যে সমস্ত মহিলারা ছিলেন তারা রীতিমতো রাস্তায় নেমে প্রতিবাদে সরব হয়েছেন, বিক্ষোভ দেখিয়েছেন অজিত মাইতির বিরুদ্ধে। কেননা একাধিকবার তাদের কেউ জমি হারিয়েছেন, তাদের জমি বেদখল হয়েছে, কখনো বা লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, তাদেরকে ভয় দেখানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। তার পরবর্তী সময় অজিত মাইতি গতকাল দীর্ঘক্ষণ প্রায় 4.5 ঘন্টার সময় তিনি এই বেরমজুরেরই ব্লকের বটতলা এলাকার একটি বাড়িতে তিনি আশ্রয় নেন, অন্য একজনের বাড়িতে, গৌরহরি দাসের বাড়িতে। কিন্তু সেইখানেও কিন্তু দীর্ঘক্ষণ পুলিশ সেই ক্ষোভ সামলানোর চেষ্টা করে, স্থানীয় বাসিন্দাদের এবং মহিলাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় যে তারা আইন নিজের হাতে নেবেন না, তাদের যদি কোনো রকম নির্দিষ্ট অভিযোগ থাকে সেই অভিযোগ তারা নথিভুক্ত করতে পারেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গতকাল রাতে তাকে আটক করে সন্দেশখালী থানার পুলিশ এবং তাকে মিনাকা থানায় নিয়ে আসা হয়। আজ সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। কেননা অজিত মাইতির বিরুদ্ধে ইতিমধ্যেই যে ধরনের অভিযোগ জমা পড়েছে সেই ধরনের অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হয়েছে এবং সেক্ষেত্রে প্রতারণা, লুটপাট, অগ্নিসংযোগ, এমনকি জমি বেদখল করা, এই সমস্ত ধারাতে তাকে গ্রেফতার করা হয়েছে। আর কিছুক্ষণ পর তাকে বসিরহাট আদালতে তোলা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে শুধুমাত্র যে অজিত মাইতি নয়, তা শেখ সিরাজউদ্দিন, তার বিরুদ্ধেও কিন্তু যথেষ্ট ক্ষোভ রয়েছে। গতকাল বেরমজুর এলাকার কাঠপোলে সেখানে যে সহায়তা কেন্দ্র, যে অভিযোগ গ্রহণ করা হচ্ছিল, সেখানেও 57টিরও বেশি কিন্তু অভিযোগ শেখ সিরাজের বিরুদ্ধে আসে। ফলে একদিকে যেরকম শেখ শাহজাহান, অন্যদিকে শেখ সিরাজউদ্দিন এবং অজিত মাইতি, এদের বিরুদ্ধে কিন্তু বিস্তর অভিযোগ এখনো রয়েছে। বেরমজুর এলাকার মহিলারা আজকে সকালেও কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন বেশ কয়েকটি জায়গায়। তারা চাইছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যে ধরনের অভিযোগ তাদের এই অজিত মাইতির বিরুদ্ধে পাওয়া গিয়েছে সেই অভিযোগগুলো যাতে প্রশাসনের তরফে দ্রুততার সঙ্গে যেগুলো খতিয়ে দেখা হয় সেই দাবিও কিন্তু রয়েছে এলাকার বাসিন্দাদের। একদমই, ধন্যবাদ। আর এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আজ থেকে মেয়র রোডে বিজেপির ধর্না, সন্দেশখালী ঘটনার প্রতিবাদে ধর্নায় বসবে বিজেপি, যদিও পুলিশের কোনো অনুমতি নেই কিন্তু মধুবন্তী। একদমই, এবং এই যে ধর্না কর্মসূচি এটা 3 দিনের হওয়ার কথা এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপির পক্ষ থেকে যারা এই ধর্না কর্মসূচি করবেন তারা, এবং আগামীকাল শুনানি হওয়ার কথা, সামিল হওয়ার কথা যাদের, তাদের কথা বলে দিই। শুভেন্দু অধিকারী রয়েছেন, সুকান্ত মজুমদার, এখনো পর্যন্ত যেমনটা তুমি বলছিলে যে ধর্নার অনুমতি দেয়নি পুলিশ। একদমই, তবে পুলিশ কিন্তু প্রস্তুত রয়েছে ধর্নার অনুমতি না দিলেও, কারণ বিজেপির পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে অনুমতি না পেলেও তারা ধর্নায় বসবেন। 3 দিন ব্যাপী এই ধর্না, 26, 27, 28, এবং পুলিশি প্রস্তুতিও সেখানে সারা রয়েছে। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি। দেবাশিস, এই মুহূর্তে কোনো বিজেপি নেতানেত্রী তারা কি এসেছেন
একদিকে তো পুলিশ তারা প্রস্তুত রয়েছে, কিন্তু যারা ধর্ণা বসবেন বলছেন জোর জবরদস্তি, কারণ অনুমতি যেহেতু নেই, তারা কি কেউ এসেছেন? দেবাশিস শোনা যাচ্ছে? দেবাশিস, বিজেপি নেতা নেত্রী তারা কি কেউ এসেছেন? কারণ পুলিশ তো সেখানে প্রস্তুতি, পুলিশের সারা হয়ে গিয়েছে, কিন্তু যারা ধর্নায় বসবেন, যারা বলছেন অনুমতি না পেলেও ধর্নায় বসবো, তাদের কাউকে কি দেখা যাচ্ছে? গতকালই উত্তর কলকাতা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ তিনি জানিয়েছিলেন যে পুলিশ অনুমতি কেন দেয় তার কোনো কারণ না দর্শানোর জন্য তারা কিন্তু তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবে এবং দিন দিন তারা ধর্ণা করবে। যদিও আজ সকালবেলায় একদমই। দেবাশিস থাকো তুমি আমাদের সঙ্গে। মধুবন্তী যেমনটা দেবাশিস কিছুটা জানাতে চাইছিল যে বিজেপির পক্ষ থেকে কার্যত বলা হচ্ছে যে তাদের অনুমতি তারা না পেলেও ধর্নায় তারা বসবেন, অর্থাৎ উদ্দেশ্য কোথাও গিয়ে যে একটা বিশৃঙ্খলা তৈরি করা, এমনটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। কারণ পুলিশ যেখানে অনুমতি দেয়নি, সন্দেশখালীর ঘটনা, সেখানে কলকাতায় তারা নিয়ে আসতে চাইছে গোটা বিষয়টাকে। একদমই সন্দেশখালীর ঘটনার প্রতিবাদেই তাদের এই কর্মসূচি। কলকাতায় গান্ধী মূর্তির ঠিক পাদদেশে বিজেপির 3 দিনের ধর্ণা কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। যেমনটা বারবারই আপনাদের জানাচ্ছি, এবার ধর্ণায় বসতেছে, তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তার প্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। জানিয়ে রাখি, আদালত সূত্রে যেটা খবর, মঙ্গলবার শুনানি হতে পারে। একদমই মধুবন্তী, আমরা বিভিন্ন সময় দেখেছি যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বিভিন্ন ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, কিন্তু এবার সুকান্ত মজুমদার তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এই মেয়র রোডে তাদের ধর্নার অনুমতি চেয়ে। দেবাশিস রয়েছে। দেবাশিস, যেটা জানতে চাইছিলাম যে বিজেপি নেতা নেত্রীরা তারা কখন আসবেন? দেখো, বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যদিও কালকে তমগ্ন ঘোষ বলেছে পুলিশের অনুমতি না দিলেও তারা কিন্তু ধর্ণা কর্মসূচি করবে এবং 3 দিন তারা লাগাতার কর্মসূচি করবে, আটক করলে করো। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিজেপির কোন নেতা নেত্রী গান্ধী মূর্তির সামনে আসেনি, যদিও যথেষ্ট পুলিশি ব্যবস্থা মোতায়েন করা রয়েছে। এবং যদ্দূর শোনা যাচ্ছে যে যেহেতু তারা আদালতে গিয়েছে, আদালতের নির্দেশের উপর তারা অপেক্ষা করছে। আদালত আগামীকাল রায় দেবে যে তারা ধর্ণা করতে পারবে। তাহলে কি দেবাশিস আজকে ধর্ণায় বসবে না বিজেপি? রণে ভঙ্গ দেবে তারা? মনে হচ্ছে তাই, যে এখনো পর্যন্ত যেহেতু তারা নেয়নি, কারণ সময় ছিল 11টার সময় এবং সেই আদালতের মুখাপেক্ষি হয়েছিল তারা থাকবেন এবং এখনো পর্যন্ত কিন্তু তারা এখানে এসে পৌঁছায়নি। অর্থাৎ 11টার কর্মসূচি এই মুহূর্তে 12টা বেজে গেল, তারা আসেনি। অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে, মনে করা হচ্ছে যে এখনো বিজেপি আজকে আসে ধর্ণা কর্মসূচি। দেবাশিস, আইনি পথে লড়ে তারা এই কর্মসূচি পালন করবেন এমনটাই তারা বলেছিলেন, সেক্ষেত্রে তাহলে কি তারই অপেক্ষা করছেন তারা? একদম তাই। একদমই। দেবাশিস তুমি থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনুদা, স্বাগত জানাবো কলকাতা টিভিতে আপনাকে। বিজেপির পক্ষ থেকে আজকে মেয়র রোডে যে তারা ধর্নায় বসবেন, যদিও তারা আদালতের দ্বারস্থ হয়েছেন, পুলিশ অনুমতি দেয়নি, কিন্তু এখনো কোনো বিজেপি নেতা নেত্রীকে দেখাও যায়নি। তারা বলছেন পুলিশ অনুমতি না দিলেও ধর্নায় বসবেন। কি মনে হচ্ছে? প্রথমত, বিজেপি তো বেঁচে আছে ইডি, সিবিআই আর আদালতের একাংশের রক্ষা কবচ নিয়ে। দ্বিতীয়ত, আইন ভাঙা, আইন হাতে তুলে নেওয়া, বিশৃঙ্খলা তৈরি করা, এটা বিজেপির জেনেটিক একটা বৈশিষ্ট্য। আর বিজেপির কর্মসূচি মানেই সেখানে বিশৃঙ্খলা, বাইরে থেকে গুন্ডা নিয়ে আসা, পুলিশকে মারধর করা, থানা জ্বালানো, গাড়ি জ্বালানো ইত্যাদি। সুতরাং প্রশাসন তাদের ক্রনোলজিক্যাল রেকর্ড দেখে এবং তাদের উদ্দেশ্য দেখে যদি এটা মনে করে যে এরা কর্মসূচির নামে আবার দাঙ্গা লাগাবে, কর্মসূচির নামে আবার অশান্তি করবে, ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবে, আইনকে হাতে তুলে নেবে, সেক্ষেত্রে প্রশাসনের 100% অধিকার আছে পারমিশন না দেওয়ার। সেই জন্য প্রশাসন পারমিশন দেয়নি। 2022 সালের 13ই সেপ্টেম্বরে নবান্ন অভিযান বলুন, আর উত্তরবঙ্গে কালিয়াগঞ্জে দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে ভাঙচুর, আগুন জ্বালানো বলুন, প্রত্যেকটা রেকর্ড। আর এখানে সন্দেশখালীতে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে অত্যাচার করার রেকর্ড, সবকিছুর মধ্যে দিয়ে প্রমাণিত বিজেপি এক একটা কর্মসূচির নামে অশান্তি করতে চায়। তাই প্রশাসন নিশ্চয়ই অশান্তি করতে আলাও করবে না, তাই পারমিশন দেয়। শান্তদা, একটা বিষয় একটু জানতে চাইবে, সন্দেশখালীতে যে আন্দোলন চলছে তাদের সেখানে একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু সেই আন্দোলনের রেশ কলকাতায় নিয়ে আসার কারণ হিসেবে কি মনে হচ্ছে? গতবার আমাদের সাধারণ সম্পাদক তো পরিষ্কার বলেছেন, দিল্লির বিজেপি নির্দেশ দিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যতক্ষণ না আসছে ততক্ষণ ইস্যুটাকে বাঁচিয়ে রাখতে হবে।
সেই জন্য তারা একের পর এক গিয়ে নাটক করছে। এখন তারা কলকাতায় নিয়ে এসে সেটা নাটক করতে চাইছে। এছাড়া তাদের কাছে কিছু নেই, উন্নয়নের নিরিখে লড়াই করতে পারে না, মানুষের আশীর্বাদে তারা ভোটে জিততে পারে না, তাই তারা এই অশান্তির বাতাবরণ তৈরি করে রাজনীতি বেঁচে থাকতে চাইছে। বেশ, অনেক ধন্যবাদ শান্তনুদা। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। অর্থাৎ আজ থেকে যে কর্মসূচি ঋষিকেশ বিজেপির সা হলো ধর্ণা, এবং সেই ধর্ণার ক্ষেত্রে অনুমতি যেহেতু মেলেনি পুলিশের পক্ষ থেকে, তাই সরাসরি আইনি লড়াইয়ের রাস্তাতেই হাঁটতে হয়েছে। এবং বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ধর্ণা কর্মসূচি তারা করবেন, এবং এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি কিন্তু সেই স্থলে, অর্থাৎ ধর্ণার যে স্থল, সেখানে কিন্তু এখনো বিজেপির পক্ষ থেকে কেউ পৌঁছননি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, যেটা জানতে চাইবো যে পুলিশি প্রস্তুতির ছবিটা যদি আরো একবার তুমি দর্শকদের সামনে তুলে ধরো। দেখো, একদম আমরা যদি বলি মেয়র রোডের ঠিক সামনে থেকে আমি ক্যামেরা পার্সন বলবো দেখানোর জন্য যে পুলিশি ব্যবস্থা কিন্তু একদম রাস্তার মুখ থেকে পুলিশি ব্যবস্থা কিন্তু মোতায়েন। যদি তুমি দেখো যে পরপর কিন্তু পুলিশের গাড়ি, অর্থাৎ বিজেপির কোনো নেতা নেত্রী না থাকলেও পুলিশ কিন্তু যথেষ্ট পরিমাণে সেখানে মোতায়েন রয়েছে। এবং যেহেতু আদালতে শরণাপন্ন হয়েছে বিজেপির পক্ষ থেকে, এবং 11টার সময় থেকে ধর্ণা হওয়ার কর্মসূচি হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত ধর্ণা কর্মসূচি তারা শুরু করেনি, কেউ আসেনি। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে, মনে করা হচ্ছে যে যেহেতু আদালতে তারা শরণাপন্ন হয়েছে, আদালতের নির্দেশের উপর নির্ভর করছে তারাই ধর্ণা করবে। এবং গতকাল রাত্রেবেলায় উত্তর কলকাতার বিজেপির যে সভাপতি তমগ্ন ঘোষ, তিনি জানিয়েছিলেন যে পুলিশ যেহেতু মানে আদালতে কেন এখানে গান্ধী মূর্তির সামনে ধর্ণা দিতে পারবে না তার কোনো কারণ দর্শায়নি, তাই তারা এই কর্মসূচি করবে, 3 দিন ধরে করবে, তাদের যদি আটক করে করুক। কিন্তু এটা বলার পরও আজ সকালবেলা যেহেতু আদালতের দ্বারস্থ হয়েছে, এবং তার পাশাপাশি আদালতে কালকে শুনানি রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশি ব্যবস্থা মোতায়েন থাকলেও কিন্তু বিজেপির পক্ষ থেকে এখনো কেউ এসে পৌঁছায়নি। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। এখন আরো বারোতে সময় একটা বিরতির, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, উপপ্রধানকে গুলি করে খুন, উত্তর 24 পরগনা জেলার অশোকনগর থানার ঘটনা এটি। গুমা 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে, এবং যেটা জানা যাচ্ছে যে এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন বিজন দাস। বিজন দাসকে কে বা কারা খুন করলো, কেনই বা এই উপপ্রধানকে গুলি করা হলো, তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করা হয়নি। তবে মনে করা হচ্ছে যে গোষ্ঠী কোন্দলের জন্যই এই খুন হতে পারে। তবে গতকাল রাতে বিজন দাসকে গুলি করে খুন করার পরেই যান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি হাসপাতালে যান এবং পরিবারের লোকজনকে সমবেদনা জানান, পাশাপাশি বিধায়কও গিয়েছেন এলাকায়। তাকে ঘিরেও কিন্তু মানুষজন, তার পরিবারের লোকজনকে সমবেদনা জানান বিধায়ক। এবং এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে পুলিশও তদন্তে নেমেছে। তবে কেন খুন করা হলো এই বিজন দাসকে, বিজন দাসের খুন কিন্তু দলের জন্য যথেষ্ট ক্ষতি করলো, এমনটা কিন্তু জানিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এবং এই বিজন দাস সাংগঠনিকভাবে যথেষ্ট তিনি দক্ষ সংগঠক ছিলেন তিনি, এমনটাই জানাচ্ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। বিজন গুমা 1 পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, বর্তমানে তিনি উপপ্রধানের পদে ছিলেন, এবং রবিবার রাতে তিনি দলের এক কর্মীর বাড়িতে গিয়েছিলেন। যেটা অভিযোগ, সেই সময় স্থানীয় এক জমি ব্যবসায়ী এবং আরও কয়েকজনের সঙ্গে তার বচসা হয়, এবং ওই ব্যবসায়ীর নাম গৌতম দাস। পুলিশ সূত্রে যেটা খবর আরও, যে বচসা চলাকালীন এক দুষ্কৃতী বিজনের খুব কাছে পৌঁছে যান এবং তাকে গুলি করেন। পরপর 2টি গুলি করা হয়, যেটা অভিযোগ। বিজনের কানে এবং মাথায় গুলি লাগে, গুরুতর জখম ছিলেন তিনি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কি বলছে তোলাবাজ কুখ্যাত দালাল গৌতম দাস, সে রাতের অন্ধকারে এই গুলিটা করেছে বলে স্থানীয় মানুষ এবং ঘটনার যে জায়গায় তার আশেপাশের লোকজনরা এই কথা বলছেন। এবং আমরা মনে করি যে পুলিশ কয়েকজনকে আটক করেছে, এবং আমরা মনে করি 24 ঘন্টার মধ্যে এসপির সাথে আমার কথা হয়েছে, 24 ঘন্টার মধ্যে এই গৌতম দাসকে গ্রেপ্তার করতে হবে। আমরা মনে করি এর সঙ্গে লার্জার কনস্পিরেসি, বৃহত্তর ষড়যন্ত্র জড়িয়ে আছে। সুতরাং তাকে কাস্টডিতে নেওয়ার পরে
সেখানে যদি অন্য কোনো নাম পাওয়া যায়, তিনি যে পজিশনের লোক হোক না কেন, যে রাজনৈতিক দলের লোক না হোক না কেন, তাকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। এর পাশাপাশি আবারও সন্দেশখালী খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। অজিত মাইতি গতকাল যাকে দেখা গিয়েছিল সিভিক ভলেন্টিয়ারের ঘরে আশ্রয় নিতে, গতকাল রাতে তাকে আটক করে পুলিশ এবং তারপরে আজ সকালে মিনাখা থানায় তাকে গ্রেপ্তারও করা হয় এবং ইতিমধ্যেই থানা থেকে বার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাকে আদালতে নিয়ে যাওয়া হবে। এই অজিত মাইতির বিরুদ্ধেও কিন্তু জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে। মাত্র তার একদিন আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে অঞ্চল সভাপতি করা হয়েছিল। তিনি যেই ঘরে অর্থাৎ যে সিভিক ভলেন্টিয়ারের ঘরে তিনি তখন আশ্রয় নিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে তিনি বলেন যে তিনি এই পদ থেকে সরে দাঁড়াবেন। তার কিছু পরেই দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয় যে অঞ্চল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অজিত মাইতিকে। একদমই ঋষিকেশ, আরো একটা বিষয়, তিনি কিন্তু যখন আটকে ছিলেন 4.5 ঘন্টা তিনি নিজেকে একেবারে বন্দি করে রেখেছিলেন। তিনি ভয় পাচ্ছিলেন, হামলার ভয় পাচ্ছিলেন তিনি গ্রামবাসীদের পক্ষ থেকে। তখন তিনি কিন্তু বলছিলেন যে দলের বিরুদ্ধেই তার অভিযোগ ছিল, তাকে মারধর করা হয়, তাকে জোর করা হয় দলের কাজকর্মের জন্য এবং সব মিলিয়ে তিনি খুব ভয়ে ছিলেন। এবং তারপর যখন পুলিশ আশ্বস্ত করে 4.5 ঘন্টা পর তাকে বের করে আনা হয়, তাকে আটক করা হয়। আজ সকালে তাকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রামবাসীরা তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে। একদমই এই অজিত মাইতির বিরুদ্ধে যখন ভুরি অভিযোগ, তখন অজিত মাইতিকে গতকাল দেখা গিয়েছিল। তিনি শেখ শাহজাহান এবং সিরাজ, তার বিরুদ্ধেও কিন্তু তিনি অভিযোগ করছেন যে তারা তাকে মারধর করে বিজেপি থেকে তাকে তৃণমূলে নিয়ে এসছে। অজিত মাইতি, তাকে ইতিমধ্যে থানা থেকে বার করা হয়েছে। সত্য সুন্দর রয়েছে। সত্য, দেখো, কিছুক্ষণ আগেই অজিত মাইতিকে মিনাখা থানা থেকে বসিরহাট আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং থানা থেকে বেরোনোর সময় অজিত মাইতি যেটা বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছে সেই অভিযোগগুলো অসত্য এবং শুধু তাই নয়, তার গ্রেফতারি যে দুর্ভাগ্যজনক সেই বিষয়টাও কিন্তু তিনি মিনাখা থানা থেকে যখন তাকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয় সেই সময় তিনি উল্লেখ করলেন। অর্থাৎ এর আগে যেরকমটা অজিত মাইতি অভিযোগ করেছিলেন যে তৃণমূলের থেকে কিন্তু তাকে জোর করে বিজেপি থেকে তাকে তৃণমূলে নিয়ে আসা হয়েছিল এবং সেই কারণেই কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং তার পরবর্তী সময় আজকে যখন তাকে আদালতে তোলা হচ্ছে, তার আগে তার এই বিরুদ্ধ অর্থাৎ তার গ্রেফতারি দুর্ভাগ্যজনক এবং তার বিরুদ্ধে অভিযোগগুলো অসত্য, সেই বিষয়টাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ হলো গতকাল আমরা দেখেছি দীর্ঘ এলাকার বেরমজু সহ এই এলাকার একাধিক মহিলা তারা এই অজিত মাইতির বিরুদ্ধে সত্য, তোমাকে একটা অনুরোধ করবো, একটু বিরত করছি, তুমি স্থান পরিবর্তন করো এবং তারপর কথা বলো, কারণ তোমার কথা স্পষ্টভাবে আমাদের কাছে পৌঁছচ্ছে না। দেখো, প্রথম থেকেই অজিত মাইতির বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলোর সত্যতা কতটা সেটা কিন্তু খতিয়ে দেখছিল পুলিশ। কেননা গ্রামবাসীরা একের পর এক অজিত মাইতির বিরুদ্ধে তারা অভিযোগ জানাচ্ছিলেন। একদিকে লুটপাটের অভিযোগ, ভাঙচুরের অভিযোগ, এমনকি ভয় দেখানোর অভিযোগ, প্রতারণার অভিযোগগুলো ছিল। সেই সমস্ত অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তাকে আজকে সকালে গ্রেফতার করা হয়েছে এবং সেই গ্রেফতারের পরে তাকে যখন বসিরহাট আদালতের উদ্দেশ্যে তাকে যখন নিয়ে যাওয়া হয় মিনাখা থানা থেকে, সেই সময় তিনি মন্তব্য করেন যে তার গ্রেফতারি দুর্ভাগ্যজনক এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছে সেই সমস্ত অভিযোগগুলো অসত্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। তার কারণ তিনি এর আগেও দাবি করেছিলেন যে তাকে জোর করে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়েছিল এবং সেক্ষেত্রে তার অনিচ্ছা ছিল এবং আজকে তার এই সত্য, এই অজিত মাইতিকে পুলিশ কি নিজেদের হেফাজতে নিতে চাইবে? সেক্ষেত্রে কতদিনের হেফাজত চাইবে তারা? দেখো, খুব স্বাভাবিকভাবেই আজকে বসিরহাট আদালতে যখন মামলা শুরু হবে তখন পুলিশ তার নিজের কাস্টাডিতে দিতে চাইবে অজিত মাইতিকে। তার কারণ যে ধরনের অভিযোগ তার বিরুদ্ধে এসেছে সেই অভিযোগগুলো সম্পর্কে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ এবং সেই কারণেই কিন্তু তারা তাকে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানাবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আরো বারোতে আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো বারো।
আজকে থেকেই 100 দিনে কাজের টাকা দেওয়া শুরু করছে রাজ্য সরকার। তবে দেওয়ার আগে কিন্তু যথেষ্ট সতর্ক এবং ইতিমধ্যেই নবান্নর পক্ষ থেকে বিভিন্ন জেলা শাসকদের কাছে বার্তা গিয়েছে যে 100 দিনে কাজের টাকা যে সমস্ত শ্রমিকরা পাবেন তাদের অ্যাকাউন্ট দরকার পড়লে আর একবার ভেরিফাই করে নিতে, কারণ কিছু কিছু সমস্যা দেখা দিয়েছে মধুবন্তী। একদমই ঋষিকেশ, অর্থাৎ সরকার কিন্তু এই বিষয়টা দেখে নেবে যে যাদের যাদের অ্যাকাউন্ট নম্বর পাওয়া গেছে বা যা যা নথি যুক্ত করা হয়েছে সেগুলো ভেরিফিকেশন দরকার, অর্থাৎ ভেরিফাই করে উপযুক্তভাবে সেগুলো দেখা হবে, তারপর কিন্তু এই 100 দিনের কাজের যে টাকা সেই টাকা ফেরত দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। একদমই সেই কারণে কিন্তু নবান্নর পক্ষ থেকে বার্তা গিয়েছে যে 100 দিনে কাজের টাকা আজ থেকে দেওয়া শুরু করতে হবে, যা চলবে মার্চ পর্যন্ত। এবং এই টাকা দেওয়ার আগে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে নবান্নের পক্ষ থেকে একাধিক সেখানে নির্দেশ গিয়েছে যে শ্রমিকদের অ্যাকাউন্টের তথ্য ভালো করে যাচাই করে নিতে হবে, কারণ কোথাও কোথাও দেখা যাচ্ছে যে শ্রমিকদের তথ্যের সমস্যা রয়েছে, সেই বিষয়গুলোকে চিহ্নিত করা গিয়েছে এবং সেই সমস্যা মিটিয়ে এবং আজকে থেকে যেন টাকা দেওয়াটা শুরু করা যায় সেটাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি শ্রমিকদের অ্যাকাউন্ট দরকার পড়লে ভালো করে ভেরিফাই করে নিতে হবে, কারণ কোথাও যেন এই অর্থের নয় ছয় না হয় সেই দিকটা দেখার জন্য কিন্তু নবান্ন এই 100 দিনের কাজের টাকা দিতে গিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে। কারণ এই টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে, রাজ্যের প্রাপ্য টাকা দেয়নি এমনটা অভিযোগ করছে বারবার করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকি 10ই মার্চ তারা ব্রিগেড সমাবেশও করবে, কিন্তু তার আগে ঘোষণা অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ থেকে কিন্তু 100 দিনের কাজের টাকা রাজ্যের যারা 100 দিনে কাজ করেছেন সেই সমস্ত শ্রমিকদের অ্যাকাউন্টে পড়ে যাবে। কিন্তু সেই টাকা দেওয়ার আগে নবান্ন একাধিক সতর্কতা দিচ্ছে যাতে শ্রমিকদের অ্যাকাউন্টে যথোপযুক্ত শ্রমিকের অ্যাকাউন্টে টাকা যায়, কোথাও অন্য যেন বেহাত না হয় এই টাকা, সেদিকটা কিন্তু ভালো করে দেখা হচ্ছে। কন্ট্রোল রুম খোলার কথাও বলা হয়েছে, যদি কোথাও কোনো অভিযোগ থাকে কেউ যাতে সেই অভিযোগ জানাতে পারে কন্ট্রোল রুমে, সেই বিষয়গুলো কিন্তু জেলা শাসকদের কাছে সেই সম্পর্কিত নির্দেশ দিয়েছে নবান্নর পক্ষ থেকে। মধুবন্তী। আর এবার যে খবরে নজর রাখবো, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি প্রধান বিচারপতির দ্বারস্থ রাজ্য, মামলা দায়েরের অনুমতি পাওয়া গেছে আদালতের। মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে, মামলার শোনার এখতিয়ার আছে বিচারপতি সেনগুপ্তর, কিন্তু তিনি এখন সার্কিট বেঞ্চে আছেন, তাই শুনানির জন্য অন্য বেঞ্চ নির্ধারণ করা হোক এমনটাই জানা যাচ্ছে। মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্তই। একদমই, বিচারপতি জয় সেনগুপ্ত তিনি এই মামলা শুনবেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যাতে এফআইআর করা যায় সে সম্পর্কে কিন্তু রাজ্য সরকার প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিল সেই বিষয়টির দাবি জানিয়ে, এবং ইতিমধ্যেই সে ব্যাপারে অনুমতিও মিলেছে। গোটা বিষয়টি যাতে শোনা হয় আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিন এই মামলার শুনানি হবে এবং বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসেই হবে এই শুনানি। যদিও রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বিচারপতি সেনগুপ্ত তিনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রয়েছেন, ফলত অন্য কারো বেঞ্চে যদি এই মামলা সরানো যায়, কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে জয় সেনগুপ্ত তিনিই শুনবেন এই মামলা। চোখ রাখবো পরের খবরে। জ্ঞানবাপী মসজিদের পাতাল ঘরে পুজো, আরতি করা যেতে পারবে হিন্দুদের পক্ষ থেকে। সোমবার মসজিদ কমিটির এই আর্জি খারিজ করে এমনটাই জানালো এলাহাবাদ হাইকোর্ট, অর্থাৎ এই পাতাল ঘরে আরতি করা যাবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। একদমই মধুবন্তী, এর আগে আমরা দেখেছি যে নিম্ন আদালত, বেনারসের নিম্ন আদালত, তারাও কিন্তু সেই একই নির্দেশ দিয়েছিল যে সেখানে হিন্দুরা পূজা অর্চনা করতে পারবে। এবার এলাহাবাদ হাইকোর্টও তাদের সেই অর্থাৎ নিম্ন আদালতের সেই নির্দেশকেই বহাল রেখেছে। যদিও এতে এই মসজিদ কমিটির যারা রয়েছেন অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা কিন্তু এই বিষয়টিতে ক্ষুব্ধ, তারা এই বিষয়টিতে সহমত নন। আরো বড় আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।